নমস্কার, আমি শান্তনু ঘোষ। আত্মাই টাইমসে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলে আপনারা দেশ এবং বিদেশের বিভিন্ন বিষয়বস্তু এবং তাদের একটা অ্যানালিসিস বা বিশ্লেষণ এবং তার উপরে ভিত্তি করে একটা মতামত গড়ে তোলবার চেষ্টা করা হয়। পাশে থাকবেন। আমরা সকলেই অবগত, গত 20 জানুয়ারি বিশ্ব রাজনৈতিক ইতিহাসে একটা বড় রকমের পালাবদল ঘটেছে। হ্যাঁ, আপনারা ঠিকই জানেন, ঠিকই ধরেছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসের মসনদে বসেছেন। এবার ডোনাল্ড ট্রাম্প আসার আগে থেকেই আমেরিকা তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা চলছিল ডোনাল্ড ট্রাম্পের আগমনের পর কি কি প্রভাব পড়তে পারে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কে, আমেরিকার অবশ্যই, এবং তার সঙ্গে বিভিন্ন দেশের ওপরে এই দ্বিতীয়বার মসনদ দখল ডোনাল্ড ট্রাম্পের কি প্রভাব আনতে পারে সেটার উপরে সকলেরই নজর আছে বা থাকবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে রিপাবলিকানদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই 100টি এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন গত 20 জানুয়ারি। তার প্রতিশ্রুতি ছিল যে তিনি প্রথম দিনই 100টির উপরে সই করবেন। তাহলে আমাদের কি, ভারতবর্ষের কি? ভারতবর্ষের জন্য একটি বার্তা তো অবশ্যই আছে। ওই 100টি অর্ডারের মধ্যে একটি অন্যতম অর্ডার ছিল, যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে এখন দেখেছেন, যে ইউএস এইড অর্থাৎ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট, এই সংগঠনটি আমেরিকার হোম ডিপার্টমেন্টের আন্ডারে আছে, স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে আছে, বা বলতে পারেন এরা বিদেশ নীতিও নির্ধারণ করে। এই দপ্তরটি বিশ্বের বিভিন্ন দেশকে বিভিন্ন রকম গঠনমূলক কাজ এবং বিভিন্ন রকম মানবিক সাহায্য করে থাকেন। তাহলে এর ইতিহাসটা কি? চলুন একটু ইতিহাসটা দেখা যাক। 1961 সাল, অনেকটাই আগে, তখন আমেরিকার মসনদে আছেন জন এফ কেনেডি। জন এফ কেনেডির একটা অর্ডারে এই বিষয়টি চালু হলো যে এরকম একটি এজেন্সি যে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এইড অর্থাৎ সাহায্য করবে, বিভিন্ন দেশকে সাহায্য করবে। কি কি সাহায্য করবে? তার মধ্যে আপনার এডুকেশন থাকবে, তার মধ্যে আপনার দেশ নির্মাণ থাকবে, তার মধ্যে আপনার দারিদ্র্য দূরীকরণ থাকবে, পরিবেশগত বিষয় থাকবে, এবং হতে পারে সেটা কোনো কোনো ক্ষেত্রে প্রতিরক্ষাও থাকতে পারে। এবং অবশ্যই আমেরিকার এর মধ্যে বিরাট একটা রাজনৈতিক স্বার্থ ছিল। আমেরিকায় সেই সময় এই এজেন্সির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন দেশকে সহায়তা করে তাদেরকে নিজেদের গ্রুপে বা নিজেদের শিবিরে আনার চেষ্টা করেছিল, যা তারা এখনও চালিয়ে যাচ্ছে। জেনে অবাক হবেন যে এখনও পর্যন্ত কয়েক হাজার বিলিয়ন ডলার, কত টাকা হয় আমার জানা নেই, কতগুলো শূন্য বসে তাও জানা নেই, এত পরিমাণ অর্থ বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে সহায়তা করে এসছে এই ইউএস এইড এজেন্সি, আমেরিকার এই সাহায্যকারী সংস্থাটি, যার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে রোনাল্ড রেগান ভবনে। আপনারা উইকিপিডিয়া দেখলেই আপনারা পেয়ে যাবেন। এবার বিষয় হলো, একটি চিঠি ইন্টারনেট মাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলাদেশের বহুল প্রচারিত ডেইলি স্টার কাগজ এটিকে তাদের প্রতিবেদনে তুলে নিয়ে এসছে, তাদের যমুনা টিভিও তাদের প্রতিবেদনে তুলে নিয়ে এসছে। সেই প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ইউএস এইড এজেন্সিকে, ইউএস এজেন্সি যা বিভিন্ন দেশকে সহায়তা দিয়ে থাকে, তাদেরকে পরিষ্কারভাবে বলেছে যে তোমরা আপাতত 90 দিনের জন্য বিশ্বের বিভিন্ন দেশগুলিকে যে পরিমাণ আর্থিক সহায়তা করতে, সেগুলো করবে না। ওই সব দেশে আমেরিকান মদতে যে সমস্ত এনজিওগুলি বা বিভিন্ন সংস্থাগুলি যেভাবে ফান্ডিং পেত, যেভাবে অর্থ পেত, সেই অর্থ তারা আর পাবে না। এবারে প্রশ্ন হলো, এর প্রভাবটা কি? এই জায়গাটা একটা জেনে রাখতে হবে যে আমেরিকা কিন্তু
তার পরম মিত্র ইসরায়েল এবং মিশরের ক্ষেত্রে এই বিষয়টি রাখেনি। এই দুটি দেশ এর বাইরে আছে। সবথেকে বেশি যে ক্ষতিকর প্রভাব যার উপরে অনুভূত হবে সেটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ এই কারণেই হবে এবং তার প্রভাবটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা বিগত দেখেছি কয়েক মাস ধরে, বিশেষ করে অগাস্টের মাঝামাঝি থেকে বাংলাদেশে একটা ভয়ঙ্কর অরাজকতা চলছে, ভীষণ অরাজকতা চলছে। এটা আমরা টিভির মাধ্যমে, বিভিন্ন সময়ে মিডিয়ার মাধ্যমে, সমাজ মাধ্যমের বিভিন্ন প্যাটার্নের মাধ্যমে আমরা দেখেছি। এবং বর্তমানে সেখানে শেখ হাসিনার দীর্ঘদিনকার নির্বাচিত সরকারকে উৎখাত করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা মণ্ডলীর একটা সরকার সেখানে চলছে। এবারে এটা জেনে রাখা ভালো যে আমরা জানতে পেরেছি, আমরা সকলেই জানি যে পূর্বতন বাইডেন প্রশাসন, জো বাইডেনের প্রশাসন এই মোহাম্মদ ইউনূসের প্রতি একটু বেশি সদয় ছিলেন। তার ফলে যেটা বিশ্ব রাজনীতিতে ধরে নেওয়া হয় যে আমেরিকা বা সিআইয়ের মদত ছাড়া কোনো দেশের তক্তাপলট, অর্থাৎ কোনো দেশের মসনদ থেকে কাউকে হটিয়ে ফেলা সম্ভব নয়। এটা অতীতেও বিভিন্ন জায়গায় এটা দেখা গেছে। এবার এর পেছনে কারা আছে না আছে, আমেরিকার মদত কতটা আছে, সেটা তো আমরা প্রকাশ্যে কোনোদিনই জানতে পারবো না, বলতেও পারবো না। কিন্তু যেটা ফল ট্রাম্প আসার পর থেকেই বাংলাদেশ টের পেতে শুরু করলো, সেটা হচ্ছে এই 20 তারিখে, গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যে 100টি এক্সিকিউটিভ অর্ডারে সই করলেন, তার অন্যতম ছিল বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশগুলিকে দেওয়া অর্থ সাহায্য আপাতত 90 দিনের জন্য বন্ধ। 85 দিনের মাথায় একটা রিভিউ হবে। সেই রিভিউয়ে যদি দেখা যায় যে অবস্থার উন্নতি হয়েছে, তবেই আবার সেই ব্যাপারটা বিবেচনা করা হবে। এখানে জেনে রাখা ভালো যে এই এইড এজেন্সি, তারা এই সমস্ত দেশগুলিতে মানবতার উন্নয়ন, বিশেষ করে মানব সম্পদ উন্নয়নের জন্য যেগুলো যেগুলো দরকার, জনস্বাস্থ্য, শিক্ষা, কারিগরি, ইভেন এমনকি সেই সব দেশের ডেমোক্রেসি, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, গণতন্ত্র, যাকে আমেরিকানসরা, পশ্চিমী দেশেরা সবথেকে বেশি গুরুত্ব দেয়, সেই গণতন্ত্র ঠিকঠাক রাখার জন্য এই অর্থ সাহায্য করা হয়। গণতন্ত্র তো সেই দেশে বর্তমানে কতটুকু আছে সেটা সেই দেশের নাগরিকরাই বলতে পারবেন। আমরা বিদেশিরা যারা ভারতবর্ষে আছি বা বিশ্বের বিভিন্ন দেশে আছি, তারা তো আমরা টিভির পর্দায়, বিভিন্ন সমাজ মাধ্যমে বা আমাদের বিভিন্ন সোর্সে আমরা যা খবর পাচ্ছি, গণতান্ত্রিক পথে বোধহয় বাংলাদেশটা চলছে না। নির্বাচিত সরকার, যেটা নির্বাচন, যেটা গণতন্ত্রের অন্যতম একটা পিলার, একটা পদ্ধতি, সে নির্বাচিত সরকার, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ফেলে দেওয়া হয়েছে, যেটা অগণতান্ত্রিক। তারপর থেকেই সবারই নজর ছিল এই বাইডেন প্রশাসনের পরে যে প্রশাসন আসবে, যদি আসে, যদি তক্তাপলট হয় আমেরিকাতে, তাহলে তাদের কি ভূমিকা হবে। তাহলে আপনারা দেখতেই পেলেন কিভাবে ট্রাম্প 20 তারিখে মসনদে বসার পরেই 100টি যে অর্ডার তিনি সই করেছেন, তার অন্যতম হলো ফান্ডিং এখন থেকে বন্ধ। এইবারে বন্ধুরা, পর্দার আড়ালে, পর্দাকে পিছে কিয়া হয়, এটা কোনোদিনই হয়তো প্রকাশিত হবে না, কিন্তু ভারতবর্ষ নিশ্চয়ই বসে ছিল না। ভারতবর্ষের কূটনৈতিক যে মহল, সে কূটনৈতিক মহলে বাংলাদেশ যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের একাংশ, সবাই বলবো না, বাংলাদেশের একটা অংশ যেভাবে ভারতবর্ষের বিরোধিতা করে বিভিন্ন সময় জনগণকে উস্কানি দেওয়া থেকে শুরু করে ভারত বিরোধী স্লোগান প্রচার এবং আক্রমণাত্মক ভাষা তাদের সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন, তাদেরকে একটা বার্তা দেওয়ার খুব দরকার ছিল। আমার মনে হয় এই যে ইউএস এইড, এদের যে অর্থ সাহায্য বন্ধ করে, এটা একটা বড় বার্তা যাবে। এবার প্রশ্ন আসছে, কিভাবে বার্তা যাবে, বাংলাদেশের উপর কি প্রভাব পড়তে পারে। বন্ধুরা,
ভারতবর্ষ অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে এতটাই শক্তিশালী জায়গায় আছে, বিশেষ করে ফরেন রিজার্ভ আমাদের মধ্যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার অনেক 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 বেশি আছে, অন্যান্য পৃথিবীর অনেক দেশের থেকে অনেক বেশি আছে। প্রথম সারির 4 থেকে 5টা দেশের মধ্যেই পড়ে ভারতের অবস্থান। বাংলাদেশের অবস্থান কি হবে? সূত্রের মতে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ বা বাংলাদেশের অর্থের একটা মেইন সোর্স বা উৎস হলো বৈদেশিক বিভিন্ন দেশ থেকে আগত সাহায্য, এবং এই সাহায্যের বড় একটা অংশ আসে পশ্চিমী দেশ থেকে, বলা ভালো আমেরিকা থেকে। সেই আমেরিকার এই ইউএস এইডের অর্থে মদতপুষ্ট হয়ে বিভিন্ন সময় সেখানকার এনজিওরা বিভিন্নভাবে সেই অর্থকে কাজে লাগিয়েছে, এবং তারা পরবর্তীকালে ভারত বিরোধিতার জিগির তোলেনি এ কথা আমরা বলতে পারি না, বরং ভারত বিরোধিতা করাটাই যেন বাংলাদেশের একাংশের কাছে নতুন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। একটা সূত্র মতে জানা যায় যে গত 2023 সালে বাংলাদেশকে 490 মিলিয়ন ইউএস ডলার, সূত্র কি আপনারা দেখে নিতে পারেন, বাংলাদেশের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, 490 মিলিয়ন ইউএস ডলার সাহায্য করা হয়েছিল 2023 সালে। তারপরে 2024 সালের 1 সেপ্টেম্বর আরও 202.25 মিলিয়ন ইউএস ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয় ইউএসএইডের পক্ষ থেকে। আমার মনে হয় এই অর্ডার পাস করার পর আর সেই অর্থ বাংলাদেশের ভাগ্যে আসছে না। আপনারা জেনে রাখুন, বা আপনারা হয়তো অনেকেই জানেন, যে এই ইউএসএইডের সবথেকে বড় প্রাপক এশিয়া, এবং সেই প্রাপকদের অন্যতম হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ ইউএস ডলারে পুষ্ট হয়ে তাদের ফরেন এক্সচেঞ্জ বাড়িয়ে এসেছিল। 2024 সালে ডেটা অনুযায়ী 26,000 মিলিয়ন ইউএস ডলারের কিছু বেশি বোধহয় তাদের ফরেন এক্সচেঞ্জ ছিল, যেটা আস্তে আস্তে এই অস্থিতিকর পরিস্থিতির কারণে বাংলাদেশে রীতিমতো নিম্নমুখী। এই অবস্থায় যদি এই সাহায্য, এই মদত আসা বন্ধ হয়ে যায়, তাহলে উত্তরটা তো খুব স্বাভাবিকভাবেই নেগেটিভ, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি আরও নিম্নমুখী হতে শুরু করবে, এবং এই অর্থনীতি নিম্নমুখী হতে শুরু করলে বাংলাদেশের অস্থিরতা আরও বৃদ্ধি পাবে। আমার মনে হয় বন্ধুরা, যে কোনো যুদ্ধে জয়লাভের হাতাহাতি বা হাতে মারার থেকেও ভাতে মারা বোধহয় আরও বেশি গুরুত্বপূর্ণ। এই ভাতে মারার এই বিষয়টা আজকে যদি ইউএস এইড এজেন্সির যদি এই অর্থ বন্ধ হয়ে যায়, বাংলাদেশ নিশ্চিতভাবে বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। কিন্তু ভারতের ক্ষেত্রে এটা এতটা হবে না, কারণ ভারতবর্ষ এই এইডের বাইরে গিয়েও নিজের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এতটাই আছে যে তারা অটোমেটিক্যালি সামলে নেবে, এবং ভারতবর্ষের কাছে এই বিষয়টা জানা ছিল যে আগামীতে এই রকমের অর্থ, এই রকমের সমস্যা তাদের মধ্যে আসতে পারে। তাই ভারতবর্ষের আগে থেকেই নিশ্চিতভাবেই কূটনৈতিক মহল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতবর্ষ ওয়েল প্রিপেয়ার্ড ছিল, ভালো মতো প্রিপেয়ার্ড ছিল। কিন্তু বাংলাদেশে তারা কতটা এই অবস্থা সামাল দিতে পারে তা আগামীতেই জানা যাবে। আজকে এই পর্যন্ত। আবার কোনো দিন আরেকটি নতুন সমালোচনা বলবো না, বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি শান্তনু ঘোষ উপস্থিত থাকব। সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো ভিডিও। নমস্কার।